14ই মার্চ 2026 পশ্চিমবঙ্গের ইতিহাসে আগামী দিনে স্বর্ণাক্ষরে লেখা হতে চলেছে। যেভাবে বছর বছর ওই জুলাই মাসের একটা দিন ঢাক ঢোল পিটিয়ে এখন পালিত হয়, আগামী দিনে হয়তো সেইটা মুছে যাবে, কিন্তু 14ই মার্চ হ্যাঁ সেটা থেকে যাবে। আপনারা জানেন গতকাল থেকে আমি কিন্তু জেলা সফর শুরু করেছি। ওই কলকাতায় বসে থেকে পশ্চিমবঙ্গের হাওয়াটা ঠিক কি সেটা বোঝা সম্ভব নয়, সেই জন্য গ্রামে গ্রামে ঘুরছি, মানুষের সঙ্গে কথা বলছি, এবং সেখানে সেখানে একটাই ইঙ্গিত স্পষ্ট হয়ে যাচ্ছে, এই পশ্চিমবঙ্গ যে আঁধারে নিমজ্জিত হয়ে রয়েছে সেখান থেকে মুক্তির একটাই জায়গা, হ্যামলিনের বাঁশিওয়ালার মতো নরেন্দ্র দামোদর দাস মোদি। এবং 2026-এর যে মেগা নির্বাচন আসছে তার আগে ব্রিগেড করছে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। অ্যান্ড অবভিয়াসলি সেখানে প্রধান মুখ হতে চলেছেন নরেন্দ্র মোদী, এবং সেখানে চমকের পর চমক থাকতে চলেছে, এবং মানুষের উৎসাহ সেইটা নিয়ে চোখে পড়ার মতো। সাধারণত আমরা এই ধরনের নির্বাচনের আগে দেখি যে শাসক দল তারা নিজেদের শক্তি প্রদর্শন করে, তারা দেখাতে চায় যে যতই তাদের বিরুদ্ধে অভিযোগ উঠুক না কেন, আলটিমেটলি মানুষ তাদের পাশে আছে। কেননা পুলিশ প্রশাসন সমস্ত কিছু তাদের হাতে রয়েছে। বিরিয়ানির প্যাকেট হাতে ধরিয়ে দেওয়া হবে, কিংবা জব কার্ডটা কেড়ে নেওয়া হবে, আগামী দিনে কোনো রকম কোনো কাজের স্কোপ থাকবে না। আর তাই মানুষ পিলপিল করে আসে শাসক দলের সঙ্গে, পুরো ন্যারেটিভটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু এবারে কিন্তু আমরা অন্যরকম ছবি দেখছি। প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি তারা কিন্তু ময়দানে নেমে পড়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই পরিবর্তন যাত্রা হয়েছে, অ্যান্ড পরিবর্তন যাত্রা কিন্তু প্রচণ্ড সাকসেসফুল হয়েছে। যেটা বারবারই বলছিলাম যে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বিরুদ্ধে একটা ভয়ঙ্কর অভিযোগের জায়গা হচ্ছে যে তাদের যারা নেতা রয়েছেন, যারা কর্মী রয়েছেন, তারা সোশ্যাল মিডিয়াতেই যেন বেশি বিপ্লব করছেন। মানুষের পাশে পৌঁছানোর জায়গাটা কোথায়? কিন্তু এই পরিবর্তন যাত্রা সেই ন্যারেটিভটা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। এই পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার ফলে মানুষের মধ্যে পরিবর্তন নিয়ে যে সামান্যতম কনফিউশনের জায়গা ছিল সেটা পুরোপুরি দূর হয়ে গেছে। এবং যে কর্মী সমর্থকরা এতদিন কিছুটা বসেছিলেন, কিছুটা হতোদ্যম হয়ে পড়েছিলেন, তারাও বুঝে গেছেন কেন্দ্রীয় নেতৃত্ব এবারে পশ্চিমবঙ্গকে পাখির চোখ করে ফেলেছে। ফলে তাদের মধ্যে তো একটা প্রচণ্ড উত্তেজনা, প্রচণ্ড উদ্দীপনা দেখতেই পাচ্ছি। তার পাশাপাশি সাধারণ মানুষ তারা কিন্তু আগামীকাল কাতারে কাতারে ব্রিগেডে আসবেন। যেটা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, বা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে কালকে ব্রিগেড সনাতনের গর্জন দেখবে। সেই জায়গা নিয়ে এই দুটো দিন জেলায় জেলায় ঘোরার পরে, গ্রামের মানুষের কাছে পৌঁছানোর পরে আমার মনে অন্তত কোনো সংশয় নেই, হ্যাঁ বাধা চারিদিক থেকে আসছে। শাসক দলের প্রবল প্রতিপত্তি রয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশে হেনস্থার অভিযোগ আসছে, কিন্তু তা সত্ত্বেও কালকে ব্রিগেডমুখী হতে চলেছে পশ্চিমবঙ্গের জনতা। এই পশ্চিমবঙ্গের জনতা যে এই শাসক দলকে তাড়াতে তৈরি, তার শিলমোহর মোটামুটি কালকে ব্রিগেড থেকে পড়ে যেতে চলেছে, এবং প্রচণ্ড প্রচণ্ড রকম একটা উৎসাহ রয়েছে মানুষের মধ্যে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জায়গা দেখছি সেটা হচ্ছে নরেন্দ্র মোদীজি আগামীকাল ব্রিগেড থেকে কি ঘোষণা করতে চলেছেন। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতবর্ষের অন্য 5টা রাজ্যের রাজনীতির থেকে সম্পূর্ণ ডিফারেন্ট, এই নিয়ে তো কোনো কনফিউশনের জায়গা নেই। এবং এই ন্যারেটিভটা, এই পালসটা কোথাও গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা যেন এতদিন ধরতে পারছিল না, ফলে বাংলায় সেই কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছিল না। কিন্তু এবার যেন সেই জায়গাটায় একটা বিশাল চেঞ্জ দেখা যাচ্ছে। আগামীকাল যে ব্রিগেডের সভা হচ্ছে সেখানে 3খানা মঞ্চ রয়েছে। মূল মঞ্চ যেখান থেকে নরেন্দ্র মোদীজি আমাদের দেশের প্রধানমন্ত্রী ভাষণ দেবেন, গোটা বাংলার জন্য বার্তা রাখবেন, কি রাখবেন সেটা নিয়ে তো উত্তেজনা রয়েছে। কিন্তু সেই মঞ্চটা, সেই ডেকোরেশনে সেখানে দক্ষিণেশ্বরের মন্দিরের ছাপ থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছে, অর্থাৎ বাঙালিয়ানা সেই জায়গাটাকেই জোর দেওয়া হচ্ছে। এবং এর ফলে শাসক দলের যে একটা জায়গা ছিল যে বিজেপি মানে বহিরাগত পার্টি, বিজেপি তারা বাংলার কালচার বোঝে না, বিজেপি এই রাজ্যে এলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে, এই নেগেটিভ ন্যারেটিভ আর কিন্তু সেটা কাজ করতে চলছে না। কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, কালকে যেটা মানুষ দেখতে চাইছে
যে আগামীকাল ব্রিগেডে নরেন্দ্র মোদীজি কি বলছেন এবং কোন মেগা চমক থাকতে চলেছে। দেখুন, মূল যে জায়গাটা বোঝা যাচ্ছে সেখানে হচ্ছে কালকে বেশ কিছু মেগা জয়েনিং হতে পারে। ইতিমধ্যেই 4টে নাম নিয়ে চর্চা শুরু হয়ে গেছে, যদিও অনেকেই এদের মধ্যে থেকে ডিক্লাইন করেছেন এবং সেটা রাজনীতির একটা প্রাথমিক অঙ্গ বলতে পারেন। যতক্ষণ পর্যন্ত না জয়েনিং হচ্ছে তার আগের মুহূর্ত অবধি কেউ সেটা নিয়ে ডিসক্লোজ করতে চায় না। যেমন ওই কিছুদিন আগে একটা ফক্কর ছেলে বামফ্রন্ট ছেড়ে শাসক দলে যোগদান করলো, যে দুদিন আগে ভাইপোর বিরুদ্ধে লড়ছিল, সেই ভাইপোর পায়ে ধরে জয়েন করেছে। তার আগের দিন একটা ইন্টারভিউ সম্প্রচারিত হচ্ছে, সেটা আমি শুনছিলাম। সেখানে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি তাহলে তো শাসক দলই যোগদান করছো, বলে যেদিন যোগদান করবো বুক ঠুকে আমি বলবো আমি এখন অব্দি সেরকম কিছু ভাবনা চিন্তা করছি না। অনেক ন্যাকামি করলো, অ্যান্ড ফাইনালি পরের দিন গিয়ে দেখলাম রাস্তা ফাস্তা ব্লক করে ভাইপোর পায়ে ধরেই সে জয়েন করলো। তো যাই হোক, যেটা বলতে চাইছি যে আগামীকাল 4টে অন্তত মেগা জয়েনিং হতে পারে এমন একটা আলোচনা শুরু হয়ে গেছে। কারা কারা সেই 4টে মেগা জয়েনিং? একটা যেটা শোনা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী, রাজ্যের মন্ত্রী তথা বর্তমান বিধায়ক, তার সিকিউরিটি উইথড্র হয়ে গেছে এবং তিনি যে ধরনের কথাবার্তা বলছেন তাতে তার জয়েনিং কার্যত নিশ্চিত। এটা অনেকেই আলোচনা করতে শুরু করে দিয়েছেন। সৌমেন মহাপাত্র তমলুক, সেখান থেকেই তিনি প্রার্থীও হতে পারেন এমন একটা জল্পনা রয়েছে। এর পাশাপাশি ডক্টর নারায়ণ ব্যানার্জি, বামপন্থী মানুষ, কিন্তু ইদানিংকালে তিনি যেসব কথা বলছেন, পরিবর্তনের সপক্ষে বলছেন, তাকে নিয়েও জল্পনা শুরু হয়েছে। তিনিও নাকি মোদিজির হাত ধরে জয়েনিং করতে পারেন। এর পাশাপাশি আরেকজন রয়েছেন কংগ্রেসের দীর্ঘদিনের কলকাতা পুরসভার কাউন্সিলর সন্তোষ পাঠক, তার নাম নিয়ে আলোচনা চলছে। এবং সুদূর উত্তরবঙ্গ দার্জিলিং বিনয় তামাং, তিনি বিজেপিতে যোগদান করতে পারেন। এছাড়াও একাধিক জয়েনিং থাকতে পারে। এই নিয়ে একটা চমক সৃষ্টি হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই জয়েনিং বিজেপিতে কে জয়েন করলো না করলো, এই নিয়ে এত উত্তেজনা কেন? তার কারণ হচ্ছে বাংলা এবং বাঙালি কিন্তু পরিবর্তনের স্বাদটা পেয়ে গেছে। ফলে এতদিন আমরা যেটা দেখেছি যে শাসক দলের কে প্রার্থী হচ্ছেন, শাসক দলের কে টিকিট পাচ্ছেন, সেই নিয়ে মানুষের মধ্যে একটা প্রবল উত্তেজনা থাকে, একটা প্রবল আগ্রহ থাকে, উৎসাহ থাকে। এবার কিন্তু অন্য কেউ নয়, বিজেপির কারা টিকিট পেতে চলেছেন, কি চলছে না চলছে সেই নিয়ে প্রবল একটা আলোচনা চলছে, একটা উত্তেজনা রয়েছে মানুষের মধ্যে, কারা তার এলাকা থেকে টিকিট পেতে পারেন। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে এবারে ওইসব প্রার্থীর কোনো ব্যাপার নেই। এবারে মানুষ ভোট দেবেন উপরে পদ্মচিহ্ন আর নিচে নরেন্দ্র মোদীজি, ডাবল ইঞ্জিন সরকার, এই যে মনের অভিলাষ, সেইটা নিয়ে এবার কিন্তু মানুষ ময়দানে নামছেন, মানুষ ভোটটা দেবেন। এবং সেটা অনেকটাই সত্যি। এবারে সত্যি সত্যিই বিজেপির কে ক্যান্ডিডেট হচ্ছে খুব একটা ফ্যাক্টর হচ্ছে না, কিন্তু কিছু কিছু জায়গায় ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে, কারণ নিজস্ব একটা তো ভোট থাকে। ফলে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে এবার কিন্তু প্রবল উৎসাহ রয়েছে, প্রবল উত্তেজনা রয়েছে। এবং এখানেও বিজেপি যে বদলে গেছে, বিজেপি যে বাংলাটাকে অন্যরকম ভাবছে, অন্য রাজ্যের রাজনীতির সঙ্গে বাংলার রাজনীতি গুলিয়ে ফেললে চলবে না, এই প্রফেশনালিজমটা দেখা যাচ্ছে, যেটা কিন্তু বিজেপিকে 2021-এর থেকে অনেকটা এগিয়ে রাখছে। অনেকেই প্রশ্ন করছেন না যে 2021-এও তো হাওয়া ছিল, কিন্তু কি হলোটা কি, আলটিমেটলি কেন হলো না? কেন হলো না সে নিয়ে হাজার একটা কারণ আছে, কিন্তু সেখানে বিজেপির নিজস্ব গাফিলতির কারণগুলোও কিন্তু বেশ বড় করে দেখা যাচ্ছে। যেমন আমরা দেখেছি সাধারণত যখন ভোট ঘোষণা হয়ে যায়, ঠিক তারপরে মানে ভোট ঘোষণা হয়তো দুপুর 2টো, 2:30, 3টের দিকে হলো, 5টা, 5:30টার দিকে সাংবাদিক বৈঠক করে সমস্ত কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং ঠিক তার পরের দিন থেকেই তারা প্রচারে নেমে যাচ্ছেন, দেওয়াল লিখন হচ্ছে। তখন বিজেপির প্রার্থী নিয়ে আলোচনা শুরু হয় এবং সেখানেও বিভিন্ন রকম জট থাকে, এ হচ্ছে না, ও হচ্ছে না, এবং সস্তা চটকদারি একটা চেষ্টা থাকে, মানে যেটা রাজনীতির অঙ্গ হয়, যে অন্য রাজনৈতিক দল থেকে বদল করে নিয়ে চলে এলাম। এই করতে করতে 7 দিন, 8 দিন, 10 দিন চলে যায়। তারপর যখন প্রার্থী ঘোষণা করা হয় তখন দেখা যায় অনেক জায়গায় প্রার্থী পছন্দ হয়নি, সেখানে বিদ্রোহ চলছে, বিপ্লব চলছে। অনেক জায়গায় দেখা যায় যে প্রার্থীকে নিয়ে আসা হয়েছে, তার বিভিন্ন রকম প্রবলেম রয়েছে, যার ফলে তিনি প্রার্থী হতে পারবেন না, শেষ মুহূর্তে সেখানে বদল করতে হয়। ফলে অনেকটা সময় চলে যায়, যেখানে বিরোধীরা ময়দানে নেমে, শাসক দল ময়দানে নেমে দাপিয়ে প্রচার করে বেড়াচ্ছে, সেখানে বিজেপি কিন্তু প্রার্থী নিয়ে এরকম ব্যাকফুটে থাকে, মানে টাইম কিলিংয়ের ব্যাপার চলে যায়। কিন্তু এইটা করলে যে এবারে হবে না সেটা বিজেপি খুব ভালো করে বুঝেছে। ফলে আমরা যেটা দেখলাম, গত 2-3 দিন ধরে দিল্লিতে হাই প্রোফাইল বৈঠক হলো। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, এছাড়াও বিজেপির যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন বাংলার জন্য, সুনীল বানসালজি, ভূপেন্দ্র যাদবজি, বিপ্লব দেবজি, অমিত মালব্যজি, সতীশ ধানজি, মঙ্গল পাণ্ডেজি, এরা সকলেই গেলেন, সকলেই ইনপুট দিলেন। এবং যা শোনা যাচ্ছে যে মোটামুটি 150 জনের মতো নাম ঠিক হয়ে গেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে
বিজেপি যেগুলোকে পাখির চোখ করছে, যে আসনগুলো তারা জিতবেই একদম কনফিডেন্ট, সেখানে তারা আর এক মুহূর্তও দেরি করতে চাইছে না। সেখানে ভোট ঘোষণা হয়ে গেলেই প্রার্থী ঘোষণা হয়ে যেতে পারে। অনেকেই বলছেন যে ব্রিগেডের মঞ্চ থেকেই ভোট ঘোষণার আগেই হয়তো এই প্রার্থী ঘোষণা হয়ে যেতে পারে। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটুকুনি খবর আছে, না, এরকম সম্ভাবনা নেই, এগুলো তৈরি হয়ে থাকছে। কিন্তু এই প্রার্থী বাছাই নিয়ে একাধিক জল্পনা চলছে এবং সেই জল্পনার মধ্যে নরেন্দ্র মোদীজির এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেহারা সাফ হোনা চাইয়ে, ইমেজ সাফ হোনা চাইয়ে। কারণ দেখুন, এবারের ইলেকশনে যেটা মেন এজেন্ডা হবে, সেখানে একটা বড় অংশ জুড়ে থাকবে শাসক দলের সীমাহীন দুর্নীতি। প্রত্যেকটা ক্ষেত্রে যে দুর্নীতির জায়গাটা রয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে এই তৃণমূল কংগ্রেসকে হটাতে বিজেপি লড়ছে, এই যে জায়গাটা, সেটা তাদেরকে করতে হবে। এবং সেটা করতে গেলে যদি দেখা যায় যাদেরকে প্রার্থী করা হচ্ছে তাদের বিরুদ্ধেই বিস্তর অভিযোগ রয়েছে, সাধারণ মানুষের কাছে কিন্তু এই দুর্নীতির অভিযোগটা খেলো হয়ে যাবে। ফলে স্বয়ং প্রধানমন্ত্রীজি এই কথাটা বলছেন যে এখানে চেহারা সাফ হোনা চাইয়ে। সত্যিই তো, যারা আসবেন তাদের কাজের মানুষ হতে হবে। এই বাংলাটাকে সোনার বাংলা গড়তে গেলে অনেক কিছু হতে হবে। সুতরাং এবার বিজেপির টিকিট পেতে গেলে এটা কিন্তু অন্যতম প্রাইমারি ক্রাইটেরিয়া হতে চলেছে। এবং যেটুকুনি শুনতে পাচ্ছি, সেখানে মোটামুটি 150টা নাম শিলমোহর পড়ে গেছে, যার মধ্যে এ বি সি ক্যাটাগরি রাখা হচ্ছে। 294টা আসনকে এ ক্যাটাগরিতে, যে আসনগুলো যেখানে বিজেপি একদম নিশ্চিত তারা জিততে চলেছে, পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে। বি ক্যাটাগরিতে সেই আসনগুলোকে রাখা হচ্ছে যেখানে মোটামুটি ভালো ফাইট দেওয়ার মতো জায়গায় রয়েছে এবং সেখান থেকে কিছু অনেক আসনই পজিটিভ রেজাল্ট হতে পারে। এবং সি ক্যাটাগরি, সেখানকার ভোটার যে বিন্যাস রয়েছে, বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা যেখানে চান্স খুব কম, সেগুলোকে সি ক্যাটাগরিতে রাখা হচ্ছে। হয়তো এই সি ক্যাটাগরির নাম পরবর্তীকালে ঘোষণা হবে, কিন্তু এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি এগুলো মোটামুটি নিশ্চিত করে ফেলা হচ্ছে। এর মধ্যে যেটুকুনি জানা যাচ্ছে যে কলকাতা এবং সংলগ্ন যে আসনগুলো রয়েছে সেগুলো এখনও নাকি ফাইনালাইজ করা যায়নি। কেননা সেখানে পার্টিতে যারা রয়েছে তাদের পাশাপাশি সমাজে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছেন, যারা এই শাসকের বিরুদ্ধে লড়াই করছেন, যারা পরিবর্তনের কথা বলছেন এবং যাদের ভালো জনসংযোগ রয়েছে, ভালো স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, এবং সবথেকে বড় কথা, পশ্চিমবঙ্গের পরিবর্তন হলে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন, এমন মুখ নিয়ে আলোচনা চলছে। যাক, সেটা হয়তো দু একদিনের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এবার ভোট ঘোষণা হলে বিজেপি যে খুব একটা পিছিয়ে থাকছে না, তারাও প্রার্থী ঘোষণা করে দেবে, জোর কদমে প্রচার শুরু করে দেবে, একদম 1 ইঞ্চিও জমি ছাড়ার জায়গা নেই, এইটা স্পষ্ট করে দিচ্ছে। এবং এই সংক্রান্ত আরেকটা খবর আসছে, যেখানে বলা হচ্ছে তারুণ্য এবং মহিলা মুখ এখানে গুরুত্ব দেওয়া হবে। নিশ্চয়ই গুরুত্ব দেওয়া হবে, কিন্তু তার মানে অভিজ্ঞতাকে কি গুরুত্ব দেওয়া হবে না? তার মানে পার্টির যারা দীর্ঘদিনের কর্মী রয়েছেন তাদের গুরুত্ব দেওয়া হবে না? তার মানে যারা অন্য দল থেকে এসছেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তাদের গুরুত্ব দেওয়া হবে না? না, এমন কোনো রকম কোনো ফয়সালা এখনো হয়নি, এমন কোনো ফর্মুলা এখনো ডিসাইড হয়নি। যেটা ডিসাইড হয়েছে সেটা হচ্ছে উইং ক্যাপাবিলিটি। একজনকে যে প্রার্থী করা হচ্ছে তার গ্রহণযোগ্যতা কতখানি রয়েছে, জেতার জন্য কতখানি মরিয়া রয়েছে, নিজস্ব ক্যারিজমাই কতখানি ভোট নিয়ে আসতে পারবে। দেখুন, নরেন্দ্র মোদী ফ্যাক্টর রয়েছে, পদ্ম ফ্যাক্টর রয়েছে, পরিবর্তনের জোরালো হাওয়া রয়েছে, কিন্তু নিজস্ব যে জায়গা রয়েছে সেটাও কতখানি রয়েছে, এই জায়গাগুলো দেখা হবে। এবং সেই জায়গায় সব থেকে ভালো যে ফাইট করবেন তিনিই প্রার্থী হবেন। হতে পারেন তিনি অন্য দল থেকে আসা নেতা নেত্রী, হতে পারেন তিনি দলের দীর্ঘদিনের কর্মী, হতে পারেন তিনি রাজনীতির ময়দানেই নেই, অন্য জায়গায় রয়েছেন কিন্তু তার নিজস্ব ক্যাপাবিলিটি রয়েছে। সব রকমের রাস্তায় ওপেন রয়েছে। প্রত্যেকটা আসন নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে এবং বাংলায় পরিবর্তন করতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে মরিয়া, সেই জায়গাটা এস্টাবলিশ করে দিতে চাইছেন এবং সেটার ফাইনাল সিল মোহর কিন্তু আগামীকাল নরেন্দ্র মোদীর হাত ধরে নরেন্দ্র মোদীর সভা থেকে হতে পারে, যেখানে দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিন সরকার হলে কি হতে চলেছে, পশ্চিমবঙ্গের মায়েরা দিদিরা কি পেতে পারেন, এখানে যে পজিটিভের রাজনীতি সেই ভাইবসটা আসতে চলেছে, এমন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সব চোখ কালকে থাকছে ব্রিগেডে। এবং পশ্চিমবঙ্গে যে ঐতিহাসিক পরিবর্তনের সন্ধিক্ষণ চলে এসেছে, 2011-তে যে পরিবর্তন হয়েছিল সেটা কাঙ্ক্ষিত পরিবর্তন নয়। এবার সত্যি সত্যি ডাবল ইঞ্জিন সরকারের পরিবর্তনের যে স্বপ্ন, তার জালপোনা ব্রিগেড থেকে শুরু হবে। এবং সেই জন্য গোটা পশ্চিমবঙ্গ তৈরি, ব্রিগেড তৈরি, সব থেকে গুরুত্বপূর্ণ এই রাজ্যের বঙ্গ বিজেপির যারা রাজ্যটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন তারা তৈরি। এবং প্রধানমন্ত্রী স্বয়ং আসছেন তার শুভ সূচনা করতে। অর্থাৎ পশ্চিমবঙ্গের নির্বাচনের ঢাকে ফাইনালি কাঠি পড়তে চলেছে এবং সেখানে নরেন্দ্র মোদীজি কালকে কোন ম্যাজিক দেখান
সেদিকেই আমাদের সকলের নজর থাকবে। কি বলবেন এই নিয়ে, এবং আপনাদের এলাকায় এই ব্রিগেড নিয়ে কি ইম্প্যাক্ট রয়েছে, কতখানি উত্তেজনা রয়েছে, কতখানি উদ্দীপনা রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, বেরোতে আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।